2022-এ কলকাতা বেসড একটি মদের ডিস্টিলারির তরফ থেকে একটি সিদ্ধান্তের কথা জানানো হলো যে তারা 40 কোটি টাকা ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে দিতে চলেছে। কেন তারা এই টাকাটা দেবেন? না, রাজনৈতিক চাপ থেকে তারা যাতে মুক্ত হতে পারেন এবং তারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন সেই জন্য তারা এই টাকাটা দেবেন। এবং এর আগে তারা 25 কোটি টাকা ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে দিয়েছেন। এবার এটা 2022-এর কথা। এর আগে 2019-এ একটা খুব ইন্টারেস্টিং খবর বেরিয়েছিল টেলিগ্রাফে। সেখানে বলা হয় যে কলকাতার এসবিআই থেকে যে পরিমাণ ইলেকটোরাল বন্ডস ইস্যু হচ্ছে সেই অনুপাতে দেখতে গেলে গোটা দেশের মধ্যে একটাই শহর কলকাতাকে ছাপিয়ে যেতে পেরেছে, আর সেটা হলো আমাদের দেশের ফিনান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই। কি করে সম্ভব? কলকাতার মতো একটি শহর, পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে যেখানে বলা হয় যে বড় পুঁজিপতি নেই, বড় ব্যবসায়ী নেই, তাহলে এত এত কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ডস কলকাতার এসবিআই থেকে কি করে বেরোচ্ছে? এই নিয়ে তখন অনেকেই প্রশ্ন করেছিলেন, মানুষজন অবাকও হয়েছিলেন। তবে অবশ্যই উত্তর কিছুই খুঁজে পাওয়া যায়নি। কারণ কি? কারণ আপনারা জানেন 2018 থেকে এই ইলেকটোরাল বন্ডস চালু করা হয়েছিল, বিজেপি সরকার এটা চালু করে। এবং এখানে সব থেকে বড় যে বেনিফিটটা ছিল সেটা হচ্ছে কে কোন রাজনৈতিক দলকে টাকা দিচ্ছেন সেটা কোনোভাবেই জানা যাবে না, সেটা কিছুতেই মানুষের সামনে আসবে না, সবটাই হবে অ্যানোনিমাস। এবং এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে টাকা পয়সা পায়নি তা নয়, তবে এই ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে কোনো রাজনৈতিক দল যদি সব থেকে বেশি বেনিফিট করে থাকে তাহলে সেটা ছিল বিজেপি। অন্য রাজনৈতিক দলগুলিও এতে আঙুল ডুবিয়েছিল। কিন্তু আজ যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এই ইলেকটোরাল বন্ড সম্পূর্ণ অসাংবিধানিক এবং এই প্রক্রিয়া ক্যান্সেল করা হচ্ছে, তখন বিরোধী রাজনৈতিক দলগুলি এটা ভেবে যতটা না দুঃখ পাচ্ছে যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তাদের আয়টাও বন্ধ হয়ে গেল, তার থেকে বেশি খুশি তারা এটা ভেবে যে এর মাধ্যমে সব থেকে বেশি গুঁতো যদি কারোর লেগে থাকে তাহলে সেটা হলো বিজেপি। কারণ এই ইলেকটোরাল বন্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি ছিল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। যেমন একটা হিসেবের কথা যদি সামনে রাখি, 2022-23-এর একটি হিসেবে বলা হচ্ছে বিজেপি নির্বাচনের জন্য এই 22-23-এ খরচ করেছিল প্রায় 1000 কোটি টাকা। কিন্তু সেটা তাদের খুব একটা গায়ে লাগেনি, তার কারণ ওই একই সময় ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে বিজেপি পেয়েছিল 1200 কোটি টাকারও বেশি। কিন্তু আমরা যদি একটু পেছন থেকে দেখি এবং প্রথমেই যদি আমরা বলি যে ইলেকটোরাল বন্ডস বিষয়টা কি ছিল। ইলেকটোরাল বন্ডস বিষয়টা হচ্ছে আপনি কোনো একটি রাজনৈতিক দলকে টাকা দিতে চান, আপনি এসবিআইতে যাবেন, আপনার কিছু ভেরিফিকেশনের কাগজপত্র জমা দেবেন, তারপর আপনি আপনার টাকাটা জমা দেবেন, এসবিআই এর তরফ থেকে আপনাকে একটা কাগজ দেওয়া হবে। এই কাগজটা নিয়ে গিয়ে আপনি আপনার প্রিয় রাজনৈতিক দলকে দিয়ে দেবেন, আপনার প্রিয় রাজনৈতিক দল সেই কাগজ নিয়ে এসবিআইতে যাবে, কাগজটা দেখিয়ে আপনি যত টাকা জমা দিয়েছেন সেটা ক্যাশ করিয়ে নিয়ে বেরিয়ে চলে আসবে। এবার এখানে এই কাগজটার মাহাত্ম্য দেখুন, কে টাকা দিলেন, কত টাকা দিলেন, কোন রাজনৈতিক দলকে টাকা দিলেন, কোনো কিছু কিন্তু বেরোচ্ছে না, কোনোটাই সামনে আসছে না, শুধু এই কাগজটার হাত বদল হচ্ছে। যখন বিজেপি সরকারের তরফ থেকে এই ইলেকটোরাল বন্ডের বিষয়টা চালু করা হয়েছিল, এর পেছনে এটাকে সমর্থন করে তিনটে যুক্তি সামনে রাখা হয়েছিল। প্রথম যুক্তি যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে যে টাকা পয়সা দেওয়া হচ্ছে তার একটা মানি ট্রেল থাকবে। মানে ব্যাপারটা এরকম নয় যে কেউ একটা রাজনৈতিক দলের পার্টি অফিসের বাইরে এক বস্তা টাকা রেখে দিয়ে চলে গেল, এরকমটা হবে না, কাগজপত্র মোটামুটি সব থাকবে, সেটা সর্বসমক্ষে আসবে না। 2 নম্বর যুক্তি যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এর মাধ্যমে যেহেতু কে কোন রাজনৈতিক দলকে কত টাকা দিচ্ছেন সেটা সামনে আসবে না, অতএব তার উপরে অন্য কোনো রাজনৈতিক দল চড়াও হতে পারবে না। এটা বলতে পারবে না যে তুমি অমুক রাজনৈতিক দলকে এত টাকা দিয়েছো তাহলে আমাদেরকেও তোমাকে দিতে হবে টাকা, এগুলো কেউ বলার সুযোগ পাবে না, কারণ কেউ তো জানতেই পারবে না কে কত টাকা দিল। এবং 3 নম্বর যুক্তি যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক মানির ব্যবহার নির্বাচনী রাজনীতিতে অনেকটাই কমে যাবে। আপনি যদি কোনোদিন বিগ বাজারে যান, দেখবেন কাঁচের বাসনপত্র যেখানে ডিসপ্লে করা থাকে সেখানে একটা খুব সুন্দর ওদের স্লোগান লেখা থাকে, গুড টু সি, নাইস টু হোল্ড, ইফ ব্রোকেন কনসিডার সোল্ড। অর্থাৎ দেখতে ভালো, শুনতে ভালো, দাম তোমাকেই দিতে হবে যদি ভেঙে ফেলো। বিষয়টা হলো এই যে টাকাটা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হচ্ছে, এটা নিয়ে প্রচুর বিতর্ক এবং প্রচুর অভিযোগ এর আগে উঠে এসেছে। প্রথম যে কথাটা বারবার বলা হয়েছে, এই টাকার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কে কোন রাজনৈতিক দলকে কত টাকা দিচ্ছে সেটা কেউ জানতে পারছে না, সাধারণ মানুষ জনগণও সেটা জানতে পারছেন না। তার ফলে এই বিষয়টাকে অনেক রকমভাবে ম্যানিপুলেট করা যেতে পারে, কোনো ট্রান্সপারেন্সি নেই। হতে পারে কোনো বড় ব্যবসায়ী, কোনো পুঁজিপতি, কোনো কর্পোরেট সংস্থা তারা এই ধরনের টাকা পয়সা রাজনৈতিক দলকে দিচ্ছে কোনো বেনিফিট পাওয়ার জন্য। এবার পরে যদি দেখা যায় যে কেউ বেনিফিটটা পাচ্ছে, তখন টাকা তিনি কাকে দিয়েছিলেন সেটা না জেনে তো কেউ বলতে পারবেন না যে টাকার বিনিময়ে তিনি বেনিফিটটা পেলেন। এইভাবে গোটা বিষয়টাকে ম্যানিপুলেট করা যেতে পারে।
অথবা কেউ যদি একটা শেল কোম্পানি, ভুয়ো কোম্পানি খুলে ফেলেন যেটার অস্তিত্ব শুধুমাত্র খাতায় কলমে আছে, তারাও তো কাগজপত্র জমা দিয়ে এইভাবে ব্ল্যাক মানি হোয়াইট করতে পারবে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা পয়সা সাদা করে দিতে পারবে, এবং সেখানেও গোটা বিষয়টা পাবলিক হচ্ছে না, জানা যাচ্ছে না কে কোথা থেকে কত টাকা দিয়েছেন। এবং তারই সঙ্গে আরেকটা বিষয়, যে যদিও এটা জানা যাচ্ছে না কে কোন রাজনৈতিক দলকে টাকা দিয়েছেন বলে তার উপরে কেউ চড়াও হতে পারবে না, কিন্তু কোনো রাজনৈতিক দল তো কাউকে বাধ্য করতে পারে যে তুমি যাও গিয়ে তোমাকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা দিতেই হবে। যেরকম একটা উদাহরণ আমি প্রথমেই দিলাম, যেখানে এই মদের ডিস্টিলারির যে ব্যবসায়ী তিনি এটা বলেছিলেন যে 40 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আমি দেব ইজ অফ বিজনেস, একটা ভালোভাবে যাতে আমি ব্যবসা করতে পারি তার জন্য। তাহলে কি এমন বেনিফিট যেটা তিনি পাচ্ছিলেন না এই টাকাটা দেওয়ার পর পাচ্ছেন, এবং কোন রাজনৈতিক দলকে এই টাকাটা দেওয়ার মাধ্যমে তিনি এই বেনিফিট পাচ্ছেন, এগুলো কোনোটাই পরিষ্কার হচ্ছে না। আর তার সঙ্গে সব থেকে বড় কথা, ব্ল্যাক মানির ব্যবহার নির্বাচনী রাজনীতিতে কমেছে ইলেকটোরাল বন্ডস আসার পর। এটা কি সত্যিই আপনার মনে হয়? আপনি 2021-এর বিধানসভা নির্বাচনটা দেখুন পশ্চিমবঙ্গের, সেখানেও যে পরিমাণ টাকা উড়েছে, দুটি প্রধান রাজনৈতিক দল তারা যে টাকা পয়সাটা খরচ করেছে, আপনার কি মনে হয় সেটা সম্পূর্ণ সাদা টাকা নাকি ইললিগাল কাঁচা টাকা উড়েছে? তাহলে এবার প্রশ্ন হলো, এই ইলেকটোরাল বন্ডস নিয়ে এত দিন ধরে এত বিতর্ক যদি থাকে, এত অভিযোগ থাকে, বারবার আরবিআই এর প্রাক্তন গভর্নর থেকে শুরু করে বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন অ্যাক্টিভিস্ট তারা এই নিয়ে যদি প্রশ্ন তুলে থাকেন, তাহলে এটাকে বন্ধ করার কথা ভাবা হচ্ছিল না কেন? সরকারই বা কেন বন্ধ করার কথা ভাবেনি? আর বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলই বা আরো শক্তিশালীভাবে কেন এটা বন্ধ হোক সেটা নিয়ে আওয়াজ তোলেনি? এর একটা বড় কারণ হলো এর মাধ্যমে বেশ অনেকটা ভাঁওতাবাজি করা যায়। আর দ্বিতীয় কারণ হচ্ছে, ইলেকটোরাল বন্ডস এনেছিল কারা? বিজেপির সরকার। আর এই ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে সব থেকে বেশি বেনিফিট কাদের হয়েছে? বিজেপির। বলা হচ্ছে 2018 থেকে 2024-এর মধ্যে 16,000 কোটি টাকার ইলেকটোরাল বন্ডস ইস্যু হয়েছে। 16,000 কোটি। এর মধ্যে থেকে 55% গেছে বিজেপির কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে। এবং বলা হচ্ছে 18 থেকে 24-এর রিপোর্ট অনুযায়ী বিজেপির যে নিজস্ব আয় তার মধ্যে থেকে 54% পলিটিক্যাল ডোনেশনের মাধ্যমে এসেছে। অর্থাৎ নির্বাচন করাতে গেলে টাকা লাগবে, আর সেই টাকা ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে সব থেকে বেশি পেয়েছে বিজেপি। তাহলে বিজেপির সরকার এটা বন্ধ করতে চাইবে কেন? নিজের পায়ের ওপর নিজে কুড়ুল এইভাবে কেই বা চালাতে চাইবে? কিন্তু এখানে আগেই যে কথাটা বললাম একদম প্রথমেই, আঙুল সবাই ডুবিয়েছে, কামিয়েছে এখানে সবাই, হামাম মে নঙ্গে তো সভি হ্যায়। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যে টাকাটা পেয়েছে তার পরিমাণটা বিজেপির থেকে অনেকটা কম, মাইলের পর মাইল পেছনে। আপনি যদি তৃণমূল কংগ্রেসের কথা ধরেন, 2021-22-এর একটি অডিট রিপোর্ট বলছে তৃণমূল কংগ্রেসের যে টাকা, সো কল্ড হোয়াইট পলিটিক্যাল মানি, তার 96% এসেছে এই ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে। 2021-22 এবং 2022-23-এর রিপোর্ট যদি আপনি দেখেন, একটি রিপোর্ট বলছে এই দুটো বছরে তৃণমূল কংগ্রেস ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে পেয়েছে যথাক্রমে 528 কোটি টাকা এবং 325 কোটি টাকা। অতএব বুঝতেই পারছেন এই পরিমাণটাও নেহাত কম নয়। বিজেপির পরে কোনো রাজনৈতিক দল যদি সব থেকে বেশি বেনিফিট পেয়ে থাকে ইলেকটোরাল বন্ডসের, সেটা হলো তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, পরিমাণের দিক থেকে দেখতে গেলে কংগ্রেস হয়তো তৃণমূলের থেকে একটু এগিয়ে আছে, কিন্তু মাথায় রাখবেন কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি আর তৃণমূল কংগ্রেস রিজিয়নাল পার্টি। সেখানে দাঁড়িয়ে তাদের দুজনের মধ্যে পার্থক্যটা অত্যন্ত কম, কিন্তু বিজেপির থেকে তারা অনেকটাই পিছনে। এবং এখানে একটা কথা বলতেই হবে যে সব রাজনৈতিক দলই এর মধ্যে থাকলেও প্রথম থেকে একটি রাজনৈতিক দল কিন্তু এর বিরোধিতা করেছে, ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ, আর সেই রাজনৈতিক দল হলো সিপিআইএম। তারা প্রথম থেকে ইলেকটোরাল বন্ডসের বিরোধিতা করে গেছে। এবার তারা বিরোধিতা করেছে নৈতিকতার উপর ভিত্তি করে, নাকি তাদেরকে কেউ ইলেকটোরাল বন্ডসের মাধ্যমে টাকা দিত না সেই কারণে, এটা তো ওপেন টু ইন্টারপ্রিটেশন। কিন্তু ক্রেডিট এখানে দিতেই হবে যে সিপিআইএম একটি মাত্র রাজনৈতিক দল যারা প্রথম থেকে ইলেকটোরাল বন্ডসের বিরোধিতা করেছে। এটা সিপিআইএম এর জন্য না খাউঙ্গা না খানে দুঙ্গা মোমেন্ট। আজ সুপ্রিম কোর্ট বলেছে এই ইলেকটোরাল বন্ডস অসাংবিধানিক। সুপ্রিম কোর্ট বলে হয়তো বেঁচে গেল, সাধারণ মানুষজন বললে পিঠে রদ্দা মারা হতো। বিজেপির তরফ থেকে বলা হতো বিজেপি তো কোনো ভুল করতেই পারে না, বিরোধী দলগুলোর ক্ষেত্রে বলা হতো যে আচ্ছা ঠিক আছে আমরা মুখে মুখে একটু একটু বিরোধিতা করছি, কিন্তু আলটিমেটলি সেখান থেকে বেনিফিট তো আমরাও পাচ্ছি। সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ বলা হয়েছে এই যে ইলেকটোরাল বন্ডস, যেটা সম্পর্কে মানুষজন জানতে পারছেন না, কোনো ট্রান্সপারেন্সি নেই, মানুষের জানার অধিকার আছে,
সেই মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে এই ইলেকটোরাল বন্ড, যেখানে কেউ জানতে পারছেন না কে টাকা দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন, কোন রাজনৈতিক দলকে টাকা দিচ্ছেন। এই যে আজকের ভার্ডিক্টটা সুপ্রিম কোর্টে, যেখানে বলা হচ্ছে ইলেকটোরাল বন্ডস অসাংবিধানিক, এটা শুধুমাত্র ঐতিহাসিক তাই নয়, তারই সঙ্গে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এসবিআইকে বলা হয়েছে আর কোনো ইলেকটোরাল বন্ডস তারা ইস্যু করতে পারবে না, এবং এতদিন ধরে কতগুলো ইলেকটোরাল বন্ডস ইস্যু হয়েছে, সেখানে কারা টাকা দিয়েছেন, কোন রাজনৈতিক দলকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু তাদের প্রকাশ করতে হবে। এবং এর জন্য একটা ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে, মার্চ মাসের মধ্যে তাদের এই সমস্ত রিপোর্ট কিন্তু সর্বসমক্ষে আনতে হবে, পাবলিক করতে হবে এই ইনফরমেশন। এখানে সবথেকে বড় চান্স যেটা রয়েছে সেটা হলো লোকসভা নির্বাচনের ঠিক মুখে এই রিপোর্টটা হয়তো প্রকাশিত হবে না, এই রিপোর্ট প্রকাশ করতে দেওয়া হবে না। হয়তো ওই ডেডলাইনটা পেরিয়ে গেলে বলা হবে যে আমাদের আরেকটু সময় দরকার, এক্সটেনশন চাই, আমরা এখনো সমস্ত রিপোর্ট একসাথে করতে পারিনি। এইভাবে হয়তো লোকসভা নির্বাচনের আগে এই রিপোর্টটা সামনে আসবে না, কিন্তু একদিন না একদিন তো আসবে, লোকসভা নির্বাচনের পরে আসবে, কোনো না কোনো দিন আসবে। সেই দিন একটু মিলিয়ে দেখে নেবেন যে আপনার কোন প্রিয় পুঁজিপতি আপনার কোন প্রিয় রাজনৈতিক দলকে কত টাকা দিয়েছে, এবং তারপর একটু মিলিয়ে দেখে নেবেন ঘটনাগুলোর সঙ্গে যে কোন কোন রাজনৈতিক দল কোন কোন পুঁজিপতির সামনে একেবারে রেড কার্পেট বিছিয়ে দিয়েছেন। অবশ্যই এখন টাকা পয়সা এতদিনে যারা নিয়েছেন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তারা তো নিয়েই নিয়েছেন, সেগুলোর তো আর কিছু হবে না। এখন শুধু দেখার বিষয় এটাই যে কে নিয়েছেন, কতটা নিয়েছেন, আর কার কাছ থেকে নিয়েছেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। সকলে ভালো থাকবেন, আর এই পর্বের সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।